প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে। আপনাদের সাথে আছে আমি ফারুক মেহেদি। আর আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সভাপতি জনাব সিদ্দিকুর রহমান। জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা মূলত পোশাক খাত এবং অর্থনীতির অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। তার আগে চলুন আজকের অতিথিকে নিয়ে তৈরি একটি প্রতিবেদন দেখে নিই। তৈরি পোশাক খাত বাংলাদেশের রফতানি আয়ের অন্যতম প্রধান উৎস। 70-এর দশকের শেষার্ধে ছোট্ট এক চারা গাছ আজ বিশাল মহীরুহ। নানান চ্যালেঞ্জের মধ্যেও ক্রমেই সম্প্রসারিত হচ্ছে এর পরিধি ও বাজার। আমেরিকা ইউরোপ জয় করে এখন এশিয়ার বাজারের দিকে দৃষ্টি। আর 2021 সাল নাগাদ রফতানি আয় $50 বিলিয়ন পৌঁছানোর অদম্য চ্যালেঞ্জ। নানান প্রতিবন্ধকতার মধ্যেও শিল্পটিকে এগিয়ে নিতে যে সংগঠনটি অভিভাবকের ভূমিকায়, সেটি হলো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনস বিজিএমইএ। বর্তমানে সামনে থেকে এ সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের অন্যতম তৈরি পোশাক রফতানিকারক সিদ্দিকুর রহমান। জন্ম 1955 সালে বরগুনায়। উচ্চশিক্ষা গ্রহণের পরই তিনি যুক্ত হন ব্যবসার সাথে। স্টার্লিং গার্মেন্টস লিমিটেড থেকেই তিনি তার কর্মজীবন শুরু করেন। ধীরে ধীরে গড়ে তোলেন স্টার্লিং অ্যাপারেলস লিমিটেড, ইউনিকর্ন সোয়েটার লিমিটেড, স্টার্লিং ডেনিম লিমিটেড সহ আরও অনেক প্রতিষ্ঠান। ইতিমধ্যে তার প্রতিষ্ঠিত স্টার্লিং গ্রুপ অফ কোম্পানি দেশে বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। স্টার্লিং গ্রুপ অফ কোম্পানি দীর্ঘদিন ধরে পোশাক শিল্পের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গার্মেন্টস ব্যবসার পাশাপাশি সিদ্দিকুর রহমান সম্পৃক্ত রয়েছেন শেয়ারবাজার ব্রোকারেজ হাউস, রেস্টুরেন্ট ও ফিশিং ব্যবসার সাথে। পাশাপাশি যুক্ত আছেন নানান সামাজিক কর্মকাণ্ডের সাথেও। এছাড়া শিক্ষা খাতেও অবদান রয়েছে তার। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে সহায়তা করে আসছেন নিয়মিত। জড়িত আছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে ট্রাস্ট বোর্ডের সদস্য হিসেবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান থেকে নানান পদকে ভূষিত হয়েছেন সিদ্দিকুর রহমান। তিনি মনে করেন পোশাক খাতের প্রবৃদ্ধি টেকসই করতে হলে এ খাতে নীতি সহায়তা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি নতুন নতুন বাজার দখলে আরও বেশি মনোযোগ দিতে হবে সরকার ও উদ্যোক্তাদের। সিদ্দিকুর রহমান, আমরা দেখলাম যে বিজিএমই এর মতো একটি প্রতিষ্ঠান বা সংগঠন যেটা বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে ভূমিকা রাখছে, সেটার নেতৃত্ব আপনি দিচ্ছেন এবং আপনি নিজেও একজন সফল রপ্তানিকারক, পোশাক রপ্তানিকারক। আপনার দীর্ঘ কর্মজীবনের বেশিরভাগ সময় আসলে এই পোশাকের সাথেই কেটেছে। তো আমরা যদি শুরুতেই জানতে চাই যে আপনার এই যে সাফল্য পোশাকের, তো এই পোশাকের সাথে জড়ালেন কিভাবে? ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24-এর দর্শকদেরকে। আমি 1983 সনে আমার এক ব্যাংকার বন্ধু ছিল। উনি আমাকে তখন 3টা ইন্ডাস্ট্রির কথা বলেছিলেন। আমি তখন ইম্পোর্টের ব্যবসার সাথে জড়িত ছিলাম। তো উনি আমাকে বলল যে দেখেন, ইম্পোর্টের সাথে সাথে আপনারা ইন্ডাস্ট্রি করতে পারেন। আমরা একবার চিন্তা করলাম যে ইন্ডাস্ট্রি কি করা যায় দেশে। তখন উনি বলল আপনি এই মিনারেল ওয়াটারের ইন্ডাস্ট্রি করতে পারেন, চিপসের ইন্ডাস্ট্রি করতে পারেন, অথবা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতে পারেন। তখন আমরা চিন্তা করলাম যে না, গার্মেন্টস ইন্ডাস্ট্রি করাটাই ঠিক হবে। তো যাই হোক, শুরুতে কেন মনে হয়েছিল তখন মিনারেল তো একটা ভালো সম্ভাবনা ছিল? না, আমার চিন্তা ছিল যে কাপড় তো মানুষ পরবেই। পানি আমাদের দেশে তখন 83-তে 82-তে তখন পানি কিনে খাবে এটা ভাবা যায়, এবং এটা এক্সপোর্টের কোনো ব্যাপার ছিল না। মূল উদ্দেশ্যটা ছিল এক্সপোর্টের বিষয়।
সেই জন্য আমরা চিন্তা করলাম যে এখানে এক্সপোর্টটা সহজ হলো গার্মেন্টসটাই, যার জন্য আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা চিন্তা করলাম। এবং তখনকার দিনে একটা টেক্সটাইল অফিস ছিল এলিফ্যান্ট রোডে, সেখান থেকে আমরা একটা টেক্সটাইল পারমিশন নিয়ে আসলাম। পরে আমরা একটা ভাড়া ঘরে ভাড়া বিল্ডিংয়ে শুরু করলাম। আমি 3 তলায় ছিলাম, আমি দোতলায় আমাদের সালাম মুর্শিদি সাহেব ছিল, আমরা একই বিল্ডিংয়ে ছিলাম। তো আমার বড় ভাই ছিলেন জনাব সিরাজুল হক সাহেব, উনি তখন, আমরা চিন্তা করলাম, আমি তখন বয়স কম, দেশে বিদেশে ঘুরে বেড়াই, তো আমি চিন্তা করলাম যে কাকে দিয়া এই ইন্ডাস্ট্রি চালানো যায়। তো আমি আমার বড় ভাইকে প্রস্তাব করলাম এবং আমার সাথে আমার একটা বন্ধু ছিল, কয়েকজন বন্ধু ছিল, সবাই মিলে আমরা করলাম। করার পরে এক পর্যায়ে দেখা গেল যে কোটা হয়ে গেল, তখন আমরা আস্তে আস্তে কিন্তু লস করতে থাকলাম। আচ্ছা, লস করতে করতে আমার বন্ধুরা প্রায় সবাই চলে গেল। মানে শুরুতেই আসলে প্রচুর লোকসান, যেটা নতুন অভিজ্ঞতা নাই, আর তখন কোটা হয়ে গেল এইসব প্রতিকূল অবস্থার জন্য। তারপরে বন্ধুরা চলে গেল, তখন আমরা 2 ভাই, তো যাই হোক কষ্ট করে আমার আর এক ভাই গ্লাক্সোতে ছিল, ওকেও নিয়ে আসলাম। পরে আমরা আস্তে 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 আল্লাহর রহমতে আপনি আজকে আমার 20,000-এর উপরে শ্রমিক এবং ওয়াশিং আছে, সোয়েটার ফ্যাক্টরি আছে। আমি মেনলি বটম করি, বটম আমি ডেইলি প্রোডাকশন আমার মনে করেন 150,000, মানে অনেক আসলে বড় একটা শিল্প, মোটামুটি ভালো আল্লাহর রহমতে 150,000। এটা তো একটা দীর্ঘ সময় পরে গিয়ে আপনার এই যে পরিণতি, সাফল্যটা, তো শুরুতে যে একটা চ্যালেঞ্জে প্রতিবন্ধকতাগুলো ছিল, সেই প্রতিবন্ধকতাগুলো আসলে কিভাবে কাটিয়ে উঠলেন? একটা তো বলছিলেন আপনি কোটা চালু হয়ে গেল, তারপরে নতুন বিজনেস, অভিজ্ঞতা ছিল না, বুঝতে পারতেন না, কিন্তু আর কি চ্যালেঞ্জ ছিল? অর্থায়নও তো একটা চ্যালেঞ্জ থাকে, একটা নতুন। হ্যাঁ, ব্যাংকিং ব্যবস্থা প্রবলেম ছিল তখনকার দিনে। আমরা আজকের দিনে আপনি এত প্রাইভেট ব্যাংক আমাদের কাছে প্রায় ব্যাংকই আবদার করে যে আপনারা আসেন। আর তখনকার দিনে আমরা যখন ব্যবসা করতে যাই, তখন কিন্তু ব্যাংকে আমাদেরকে গিয়ে বসে থাকতে হতো এবং কোনো ব্যাংক কোনো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিতে চাইতো না। এইসব চ্যালেঞ্জের দিন অনেক গেছে। না হলে $10,000 এক্সপোর্ট থেকে আজকে $25.50 বিলিয়ন এসেছে। এখানে সবাই পরবর্তীতে উপলব্ধি করতে পেরেছে যে না, এখানে এই ইন্ডাস্ট্রিটা কাজে লাগতে পারে আমাদের দেশে। অনেক পটেনশিয়াল। সবচেয়ে বড় কথা হলো যে এখানে ওয়ার্কার এমপ্লয়মেন্ট। আমাদের দেশের যে একটা গরিব জনগোষ্ঠী, যারা অর্ধশিক্ষিত বা আপনি অশিক্ষিত বলা ঠিক হবে না, তারা গ্রামে থাকতো, তারা তখন শহরে আসা শুরু করলো এবং এই ইন্ডাস্ট্রিতে এসেই চাকরি পাওয়া যায়। সবচেয়ে সহজ হলো যে আমাদের দেশের মেয়েরা বা ছেলেরা, এরা এই কাজে কিন্তু খুব দ্রুততার সাথে কাজটা গ্র্যাব করতে পারে। তারা 3 মাসের মাথায়, আজকে আপনি একটা লোককে চাকরি দিলেন, সে কিছুই জানে না, সে কিন্তু 3 মাসের মধ্যেই সে একটা ভালো অপারেটর হয়ে যেতে পারে, ভালো একটা সুপারভাইজার হয়ে যেতে পারে কয়েক বছরের মধ্যে। এরকম করে আস্তে 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 কিন্তু এই জায়গায় আজকে এসেছে। এখানে ধরতে পারেন আপনি যে 84 সনই প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিগুলা গড়া শুরু করলো এবং তারপরে 84 থেকে এই পর্যন্ত 2006-এর পরে এসে কিন্তু 2005-এর পরে, যখন 2004-এ যখন কোটা উঠে যাবে এরকম এমএফএ ফেজ আউটের পরে আমরা একবার ধারণা করলাম যে এই ইন্ডাস্ট্রি হয়তো টিকবেই না। পরবর্তীতে দেখা গেল যে আমরা সবাই আলাপ আলোচনায় একটা চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা এখন তো রেটটা কমে যাবে। তখনকার দিনে যে প্রাইস পাইতাম আমরা, আজকে প্রাইস কিন্তু অনেক কম। সেই হিসাবে আমরা চিন্তা করলাম যে না, আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে এবং তখন কিন্তু এই ঢাকা শহরের বাইরে আস্তে আস্তে ফ্যাক্টরিগুলো গড়ে ওঠা শুরু করলো এবং আজকের জায়গায় এসে আমরা পৌঁছেছি এবং ভবিষ্যতে আমাদের অনেক দূরে যাওয়ার ইচ্ছা অবশ্যই আছে। এখন তো আপনি এই পুরো ইন্ডাস্ট্রিটা আসলে নেতৃত্ব দিচ্ছেন, যদি বলি যে বিজিএমই একটা সংগঠন হিসেবে পুরো শিল্পের আসলে অভিভাবক, তো এইটার তো এই পদটা বা এই পজিশনটা আপনি যেখানে আছেন সেটা তো অনেক চ্যালেঞ্জের, কারণ আমরা দেখি যে এই শিল্পটা নানা উত্থান পতনের মধ্য দিয়ে যায়। এই চ্যালেঞ্জটা আপনি কতটুকু আসলে মনে করছেন যে সামনের দিনগুলোতে? যে কোনো একটা জায়গায় চ্যালেঞ্জ তো থাকবেই। চ্যালেঞ্জ, আপনি যদি চ্যালেঞ্জ গ্রহণ না করতে পারেন, চ্যালেঞ্জ থাকবে, থ্রিল থাকবে, বিভিন্ন রকম প্রবলেম আসবে, সেটা মোকাবেলা করাই তো কাজ। আপনি স্মুথ সকালবেলা রান্না করতেছে, দুপুরবেলা খাইলাম, এটা তো কোনো কাজ হলো না। চ্যালেঞ্জ থাকবে, তবে চ্যালেঞ্জ থাকলেও আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রিটা বর্তমানে যেসব চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জের পরেও আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রিটা একটা পর্যায়ে চলে আসতেছে।
আগে যেসব প্রবলেম ছিল সেই সব প্রবলেম আমরা অনেক ওভারকাম করতে পারি। আমরা এই চ্যালেঞ্জ থেকে আমরা শিক্ষা নিয়ে অনেক দূর সামনে এগিয়ে এসেছি, আরও সামনে এগিয়ে যেতে পারবো। চ্যালেঞ্জ না থাকলে তো এখন আপনাদের মেম্বার কত? আমরা শুনছি যে অনেক মেম্বার আসলে বের হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে মেম্বার, শিল্পের অনেকে আসলে বন্ধ করে দিচ্ছে ছোট কারখানা। এটা কিন্তু খুব দুঃখজনক ঘটনা। যে কোনো ইন্ডাস্ট্রিতে, যে কোনো ব্যবসায় লাভ লস থাকবেই। কিছু লোক সাকসেসফুল হয়, কিছু লোক আনসাকসেসফুল হয়ে এখান থেকে চলে যেতে হয়। কিন্তু এই ব্যবসাটার গুরুত্ব আরও অনেক বেশি। কারণ হলো আজকে আপনি একটা জায়গায় আছেন, কালকে আপনি এখান থেকে একদম ধ্বংস হয়ে যেতে পারেন। এমন এই ব্যবসাটা চ্যালেঞ্জিংটা হলো এখানেই মূল। আপনার যদি 2টা অর্ডার ক্যান্সেল হয়ে যায়, 2টা অর্ডার এয়ার হয়ে যায়, আপনার ব্যাংক যদি তখন সহযোগিতা না করে, ঠিক সময় মতো আপনি সাহায্যটা যদি না পান, আপনার যদি 2 মাস ফ্যাক্টরি খালি থাকে, তখন কিন্তু ছোট ছোট বা মাঝারি ইন্ডাস্ট্রি এই জিনিস চ্যালেঞ্জটা নিতে পারে না। তখন আমাদের দেশের ব্যাংকও একটা সমস্যা। সেটা হলো যে আপনি যখন ব্যাংক ফেল করেন, এরপরে আর আপনাকে সাহায্য করে যে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই জিনিসটা আমাদের দেশে এখনো গড়ে ওঠেনি। এই কালচারটা গড়ে ওঠা দরকার যে আমি আজকে বিপদে পড়েছি, আমি গত 20 বছর ব্যবসা করে কিন্তু এই ব্যাংক বা এই সব জায়গায় সাহায্য করেছি, শ্রমিককে বেতন দিয়েছি, কিন্তু আজকে আমি বিপদে পড়েছি, তখন আমার পাশে কেউ থাকে না। এখানে থাকা উচিত। আলোচনাগুলো আমরা করব আর একটা বিরতি নিয়ে। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন বিজিএমই এর সভাপতি জনাব সিদ্দিকুর রহমান। জনাব রহমান, আমরা কথা বলছিলাম এই যে অনেক শিল্প কারখানা আপনাদের এত সম্ভাবনার মধ্যেও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এই চিত্রটা মানে কিরকম লাগছে আপনাদের কাছে? এটা কোনো আতঙ্কের কোনো বিষয় আছে কিনা, বা এটা এই শিল্পের জন্য কোনো অশনি সংকেত কিনা? না, বর্তমানে না, আজকে না, মনে করেন শুরু থেকে এই পর্যন্ত বিভিন্ন ব্যবসায় বিভিন্ন রকম প্রবলেম তো থাকেই। একটা জিনিস হলো যে একটা লোক একটা ব্যবসায় খারাপ করতে পারে, সাময়িক খারাপ হইলে তাকে সাহায্য সহযোগিতা করে, যে আমি যে ব্যাংকে 20 বছর ব্যবসা করলাম, সেই ব্যাংক যে আমার পাশে দাঁড়িয়ে আমাকে আবার অন্য একটা সুযোগ, বা এই ব্যবসাটাই আমাকে সুযোগ দিয়ে যে আমাকে আবার ফেরত আসতে দিবে, সেই জিনিসটা কিন্তু কালচারটা আমাদের দেশে এখনো শুরু হয় নাই। এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, যে আমি ব্যবসা করলাম 20 বছর, তো তাকে আমি টাকা পয়সা দিলাম, তার যে ইন্টারেস্ট বা যেসব চার্জেস আছে আমি দিয়ে গেলাম। আজকে হঠাৎ করে আমার 2টা অর্ডার ক্যান্সেল হয়ে যেতে পারে, আমার 2 মাস আমার ফ্যাক্টরি খালি থাকতে পারে, এবং আমি যদি ছোট ফ্যাক্টরি হই তাহলে আমি ওই জিনিসটা কিন্তু কাভার করতে পারি না। তখন আমার আস্তে আস্তে হয় কি, আমি পিছনে পড়ে যাই। পিছনে পড়লে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস আস্তে আস্তে লস যখন করতে থাকে, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। কেউ তো তার প্রতিষ্ঠানটা বন্ধ করতে চায় না। আমাদের প্রায় 5,500-এর উপরে মেম্বার আছে, এর মধ্যে এখন কিন্তু 3,032 ফ্যাক্টরি চালু আছে। তাহলে এই যে যুগে যুগে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল, এদের পাশে তো কেউ দাঁড়ায়। এমনিতে গ্রোথটা কেমন এখন এই মুহূর্তে? এই মুহূর্তে গ্রোথ ভালো না, এই মুহূর্তে গ্রোথ ভালো না। মাত্র গত 3 মাসের এভারেজ হিসাব হলো 3%-এর উপরে গ্রোথ। এটা কোনো গ্রোথ না। আমাদের এর আগ পর্যন্ত মিনিমাম 12 থেকে 15% করে গ্রোথ হয়ে আসছে, তারপরেই রানা প্লাজা হইলো, এরপরে আস্তে আস্তে গ্রোথটা কমে আসছে। যাই হোক, আমরা আশা করি যে এই রানা প্লাজা এবং তাজরিনের যে অগ্নিকাণ্ড, এটা তো একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আসছিল এই শিল্পের জন্য। বলা হচ্ছিল যে এই শিল্প টিকবে না। কিভাবে আসলে সামলে উঠলেন এই চ্যালেঞ্জ? তারপরেও এই বায়াররা যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স করেছে, একটা জোট হয়েছে, এটা অ্যাকর্ডটা হলো বায়ারদের জোট, অ্যালায়েন্সও বায়ারদের জোট। তারা আমাদেরকে সাহায্য করতেছে, তারা আমাদের ফ্যাক্টরিগুলা কিভাবে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে করা যায়, ফ্যাক্টরিগুলার ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, এগুলো তারা চেক করতেছে। চেক করে এখন রিমেডিয়েশনের পালা। কিছু কিছু ফ্যাক্টরি রিমেডিয়েশন হয়ে গেছে, কিছু কিছু ফ্যাক্টরি রিমেডিয়েশনের পর্যায়ে আছে। তারা তো অনেক আসলে শর্ত দিয়েছিল বা কিছু পরামর্শ, আপনারা কতটুকু বাস্তবায়ন করছেন? চেষ্টা করছি আমরা, প্রায় 60%-এর মতো কোনো ফ্যাক্টরি করে ফেলেছে। কেউ 100%, অল্প খুব ফ্যাক্টরি 100% করতে পারছে। এটার পিছনেও একটা কারণ আছে। আমাকে হঠাৎ করে অ্যাকর্ড অ্যালায়েন্স হওয়ার পরে নতুন কিছু জিনিস আমরা দেখতে পারলাম, যে ফায়ার ডোর লাগাইতে হবে। আমরা কখনো চিন্তা করিনি আগে ফায়ার ডোর লাগাইতে হবে, ফায়ার হাইড্রেন্ট করতে হবে। ফায়ার হাইড্রেন্ট করার জন্য যে প্রচুর একটা জায়গা থাকা দরকার পানি রাখার জন্য, সেই জিনিস তো অনেক ফ্যাক্টরিতেই নাই।
স্প্রিংলার লাগাইতে হবে। একটা 8 তলা 10 তলা 7 তলা বিল্ডিং আছে, এখন স্প্রিংলার লাগাইতে হবে। স্প্রিংলার লাগাইতে হলে এক্সিস্টিং বিল্ডিংয়ে কোনো কাজ করা বড় কষ্টের ব্যাপার। নতুন একটা জিনিসে আপনি সব জানেন কোথায় কি দিবেন, আপনি করে ফেললেন। ওই জন্য আবার অনেক ক্ষেত্রে ভাড়া বিল্ডিং থাকে, ভাড়া বিল্ডিং আছে, বাড়িওয়ালা কোনো কিছু ইনভেস্ট করার জন্য প্রস্তুত না, দিবে না, তার কি লাভ? তো সেই সব বিষয় বিবেচনা করে আমরা এখন যে পর্যায়ে আছি, ইন্সপেকশন শেষ অলমোস্ট। কিছু ফ্যাক্টরি আছে ইন্সপেকশন এখনো হয় নাই, সেটা অ্যাকর্ড অ্যালায়েন্সের ফ্যাক্টরি না, আইএলও এবং সরকার মিলে যেটা করতেছে সেই ফ্যাক্টরিগুলো কিছু বাকি আছে, এগুলো ইন্সপেকশন হয়ে যাবে এবং রিমেডিয়েশনের পালা চলতেছে। আমি মনে করি আগামী 1 বছরের মধ্যে আমরা রিমেডিয়েশনের জিনিসটা শেষ করতে পারবো। এবং এই শেষ করার পরে যে এই অ্যাকর্ড অ্যালায়েন্স যারা জোটটা হয়েছে, এরা যখন বাইরে বলবে যে বাংলাদেশের ফ্যাক্টরি এখন ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে, এমনিতেই ইতিমধ্যে বলা শুরু হয়ে গেছে। আমাদের জার্মানির অ্যাম্বাসেডর তো প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন যে, না, উনি একটা মিটিংয়েও বলেছেন জার্মান সবসময় আমাদের পাশে থাকে, তারা কিন্তু রিয়েলিস্টিক জিনিসটা বুঝে, তারা কোনো হিপোক্রেসি করে না, তারা যে জিনিসটা এখানে হচ্ছে, যে জিনিসটা আছে সেই জিনিসটা বুঝে। এখানে কিন্তু অনেক ভালো ভালো ফ্যাক্টরি আছে, এই আপনার বিএলআটেক্স, ইপিলিয়ন, আপনার ডেনিম ফ্যাক্টরি একটা আছে আমাদের, যেটা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ফ্যাক্টরি ঈশ্বরদীতে, আমাদের বোর্ডের ডিরেক্টর শিপন সাহেব ওনারা করেছেন। এখানে নাই এমন কিছু নাই, পৃথিবীর যে কোনো দেশের ফ্যাক্টরির থেকে এই ফ্যাক্টরি বেস্ট ফ্যাক্টরি। কিন্তু কিছু কিছু ফ্যাক্টরিতে কমপ্লায়েন্স মেইনটেইন হয় না। ফ্যাক্টরি প্রবলেম থাকবেই, দুনিয়ায় ভালো এবং মন্দ দুইটা জিনিস সব জায়গায় আছে, তো এখানেও কিছু থাকবে। তবে আমরা ওখান থেকে আস্তে আস্তে বিজিএমইএ বিকেএমইএ মিলে আমাদের যে মেম্বার ফ্যাক্টরি আছে তাদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে না, এই অবস্থায় ব্যবসা করা যাবে না। বায়াররা যে রিকোয়ারমেন্ট করে সেফটি ম্যাটারে কোনো রকমের কোনো টলারেন্স দেওয়া যাবে না, সেফটির ব্যাপারে একদম জিরো টলারেন্স। এইগুলো যদি আমরা ওভারকাম করতে পারি এবং কোনো রকমের সমস্যা না থাকে, তাহলে আমরা নিশ্চয়ই সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো আস্তে আস্তে। বর্তমানে বাজারটি কেমন? এই মুহূর্তে বাজারটি, আপনারা তো একদিকে কমপ্লায়েন্স ইস্যুতে উন্নয়ন করছেন, আবার কিছু ইন্ডাস্ট্রি এই কমপ্লায়েন্স মিট করতে না পেরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম একটা অবস্থায় বর্তমানে বাজারটা কেমন? না দেখেন, এই মাননীয় এই প্রধানমন্ত্রী আসার পরে দুইবার আমাদের বেতন বাড়িয়েছেন। উনি কিন্তু আমাদেরকে প্রচুর রকমের সহযোগিতা করেন যে কোনো কাজের জন্য। যে কোনো, এই যে আমাদের 2টা অ্যাক্সিডেন্ট ঘটলো, রানা প্লাজা এবং তাজরিন, এই 2টায় উনি নিজের থেকে যেভাবে তদারকি করেছেন, এই রকম বোধহয় পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রপ্রধান এরকমভাবে আর সাহায্য সহযোগিতা বা তদারকি করেন না। ওনার কথায় আমরা দুইবার বেতন বাড়িয়ে দিয়েছি। উনি কিন্তু শ্রমিক বান্ধব একজন মহিলা, উনি শ্রমিকদের জন্য সব সময় চিন্তা করেন। উনি কথা বললেই বলে শ্রমিকদেরকে আর কি দিবা। তো উনি এই 2বার আমরা বেতন বাড়াইলাম। বেতন বাড়ানোর পরে আমাদের কস্ট অফ প্রোডাকশন বাড়লো। কস্ট অফ প্রোডাকশন বায়ারের প্রাইস বাড়া উচিত ছিল, প্রাইসটা কিন্তু সেইভাবে বাড়ে না। সেটা নিয়ে কথা হচ্ছে, আপনারা তো অনেক উদ্যোগ নিয়েছিলেন যে প্রাইস বাড়ানো, অনেক কনফারেন্স করেছেন, বায়ারদের ডেকেছেন। আসলে এইভাবে কি আসলে প্রাইস বাড়ানো যায় কিনা? প্রাইস বাড়ানোটা হলো অন্য জিনিস, এটা প্র্যাকটিক্যাল জিনিস হলো যে কম্পিটিশনটা কতটুকু আছে, আপনার এখানে যে কাজটা তারা করাইতে চাচ্ছে সেটা কত দূর তারা করাইতে হবে। যদি না করাইতে পারে তখন কিন্তু প্রাইস বাড়াই দেবে। যখনই আপনি $5 বললেন, আমি $5.25 বললাম, অবশ্যই আমাকে দিয়ে দেবে। এই জিনিসটা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন আছে, আনএথিক্যাল বাইংও আছে, সব কিছু মিলিয়ে এই প্রাইস জিনিসটা রাখতে হলে আপনাকে কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমরা যেভাবে দিয়ে যাচ্ছি, আলটিমেটলি বায়াররা আমাদের কথা মতো প্রাইস দিতে একসময় না একসময় বাধ্য হবে। এমনিতে আমাদের প্রোডাক্ট তো গুণগত মানে অনেক ভালো, অনেক ভালো, পৃথিবীর যে কোনো দেশের প্রাইস সাথে আপনি কম্পারেটিভও তুলনা করতে ভালো। পারেন। তারপরেও কেন আসলে আমাদের বাজারটাই আসলে নেতৃত্ব দিতে পারছে না? এখনো চায়নাই শীর্ষে আছে। আপনি বলছিলেন যে গ্লোবাল 5% বাংলাদেশ কন্ট্রিবিউশন, চায়না এখনো 37%। চায়না যেসব প্রোডাক্ট করে ওইসব প্রোডাক্ট আমরা এখনো করি না। আমাদের এখনো কিন্তু মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের প্রোডাক্টগুলো আমরা করি। চায়নায় কিন্তু অনেক হাই ভ্যালু আইটেম করে এবং যেসব জর্জেট বা যেসব কাপড়ের আইটেম করে ওগুলো আমাদের দেশে এখনো চালু হয়নি। এগুলো যদি আস্তে আস্তে আমরা নিতে পারি, আমাদের R&Dতে লোক বাড়াইতে হবে, রিসার্চের লোক রাখতে হবে, রিসার্চ করতে হবে যে কোন জিনিসটা করলে কোনটা ভালো হয়। আমি যদি নিজে 5টা স্যাম্পল নিয়ে এক জায়গায় যে দেখাইতে পারি যে এই 5টা স্যাম্পল, এবং সেই 5টা স্যাম্পলের মধ্যে যদি 2টা স্যাম্পলও চয়েস করে, তাহলে আমি কিন্তু ওই পার পিসে
50 সেন্ট বেশি পাইতে আর&ডিতে পারি। আপনাদের বিনিয়োগ কেমন, বা আপনারা কি করেন? R&D এমনিতে তো আগে ফ্যাশন আমরা ডিজাইনিং এর তো আপনারা সত্যি নিজেরা কথা বলতে ইউনিভার্সিটি কি করেছেন। আগে আমাদের এই আমরা মালিকরা আগে বুঝতামই না এইসব জিনিস। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখতেছি, কারণ আমরা বেসিক স্টাইল করতাম, বায়াররা আমাদেরকে ডিজাইন দিয়ে দিত, স্টাইল দিয়ে দিত, সব কিছু বলতো, আমরা সেই অনুযায়ী করতাম। এখন আমরা নিজেরা কিছু কিছু করা শুরু করার চেষ্টা করছি। করছেন সিদ্দিকুর রহমান। এই বিষয়গুলো নিয়ে আমরা বিরতির পর আবার আলোচনা করব। প্রিয় দর্শক, দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ। আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ, সাথে আছেন বিজিএমইএ এর সভাপতি জনাব সিদ্দিকুর রহমান। জনাব রহমান, আমরা কথা বলছিলাম এই যে আমেরিকা এবং ইউরোপ বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার, এইটা ইতিমধ্যে আপনারা বেশ ভালোভাবেই দখল করেছেন। নানা চ্যালেঞ্জ ছিল, চ্যালেঞ্জ আছে, তারপরেও কিন্তু একটা নতুন বাজারের সম্ভাবনা কিন্তু আসলে আমাদের চায়না এবং ভারত একটা বড় বাজার, আপনারাই বলছেন বিভিন্ন সময়। তো এই বাজারগুলো আসলে কিভাবে আমাদের দখলে নেওয়া সম্ভব? চায়না এবং ইন্ডিয়াতে কিন্তু কিছু কিছু ব্র্যান্ড তাদের স্টোর খুলবে বলে এখন চিন্তা করতেছে। আর চায়নায় কিন্তু আমাদের দেশে যেসব ব্র্যান্ড কাজ করে তাদের অনেকের স্টোর আছে, H&M, এদের কিন্তু অনেকের স্টোর আছে। এইভাবে ইনডাইরেক্ট ওয়েতে কিন্তু আমাদের মানে দেশ থেকে প্রোডাক্টটা ওরা কিনে নেবে, নিয়ে ভারতে আবার এক্সপোর্ট করবে ওরা। ওদের কিন্তু অটোমেটিক্যালি চায়নাই পাঠাচ্ছি সরাসরি আপনারা? না, আমরা চায়নাই পাঠাচ্ছি, কিন্তু পাঠাচ্ছি কাকে? H&M-কে পাঠাচ্ছি কাকে? C&A-কে পাঠাচ্ছি, এরকম। কিন্তু চায়নার ইন্ডিয়ান কোনো কোম্পানির কাছে বা চাইনিজ কোনো কোম্পানির কাছে আমরা কিন্তু ডাইরেক্টলিও পাঠাচ্ছি। তো সেই জিনিসটা ইন্ডিয়ায় যতটা আমাদেরকে ওইরকমভাবে এখনও কিছুটা ওদের ইন্টারনাল কিছু ট্যারিফের বাধার জন্য আমাদের সাথে ওইরকমভাবে এখনও ব্যবসাটা হচ্ছে না। এবং 2-3টা ঘটনাও ঘটে গেছে যে আমাদের এখান থেকে মাল নিয়ে গেছে, এই বেনাপোল বর্ডার থেকে মাল ছুটে নিয়ে গেছে কিন্তু পেমেন্ট করেনি। এরকম 2টা ঘটনা ঘটায় আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে ঠিক ওইরকমভাবে লিলিপুট যেটা এরকমভাবে হচ্ছে না। চায়নায় আমাদের সাথে ব্যবসা কিন্তু একটু একটু করে বাড়ছিল। এখন চায়নায় বাড়তে পারে, অস্ট্রেলিয়া একটা বাজার হইতে পারে আমাদের, জাপান তো একটা বাজার আছে, সবচেয়ে বড় একটা বাজার হইতে পারে আমাদের জন্য সেটা রাশিয়ায় যদি আমরা জিএসপি সুবিধাটা পাই, রাশিয়ার সাথে এখন কথা বলতেছে সরকার। রাশিয়ার ওইখানে 4টা না 5টা দেশ আছে একত্রে, ওদের সাথে যদি আমাদের হয়ে যায় তাহলে রাশিয়া আমাদের জন্য একটা বিরাট বড় বাজার হইতে পারে। এবং সেইটা করার জন্য সরকারের পাশাপাশি আপনারা কি করছেন? বিজিএমইএ আমরা গত পরশুদিন আমার সাথে ফরেন প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে। উনি বলছে রাশিয়ার সাথে, এখন আমি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেব, ওনারা একত্রে আমরা চেষ্টা করছি যে অচিরেই রাশিয়ার বাজারে আমরা ঢুকতে পারি কিনা। আমরা ফার্স্ট টার্গেট থাকবে আমি রাশিয়ার বাজারে ঢোকার জন্য। আমরা অস্ট্রেলিয়া অলরেডি এক্সপোর্ট করতেছি, জাপানে এক্সপোর্ট করতেছি, ব্রাজিল ওই সাইডে আমরা এক্সপোর্ট করতেছি, চিলি, মেক্সিকো সব জায়গায় করতেছি। আপনার এদিকে মিডল ইস্টে একটা বাজার আমাদের হইতে পারে। মিডল ইস্টে কিন্তু এখন ইন্ডিয়া এবং চায়না নেতৃত্বে আছে। সো আমরা চেষ্টা করতেছি মিডল ইস্টে, আমরা মুসলমান মানুষ, আমরা কেন মিডল ইস্টের সাথে পারবো না? আমরা মিডল ইস্টে একটা বাজার চেষ্টা করব, রাশিয়া একটা বাজার ধরার চেষ্টা করব। এই 2টা বাজার যদি আমি ধরতে পারি এবং অন্যান্য বাজারগুলো, এই জন্য আসলে করণীয়টা কি? এটা কি শুধুই সরকার করবে না আপনাদের দিক থেকে আপনারা নিজস্ব? আমাদের সাথে বাইলেটারাল ওখানকার যে ব্যবসায়িক নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ করে, ওইসব অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে যদি আমরা ওদের সাথে মিশে ওখানে ফেয়ার করি, তাইলে ওরা জানতে পারবে যে বাংলাদেশে এই প্রোডাক্ট হয়, তখন তাদের দেশের লোকগুলো এখানে আসবে আমাদের দেশ থেকে কেনার জন্য। তখন এই মার্কেটটা ছড়ানো সম্ভব। ওইখানে কিছু ফেয়ার করতে হবে, আর সবচেয়ে আগে করতে হবে সেটা হলো রাশিয়া আমাদেরকে জিএসপি সুবিধাটা নিতে হবে। ডিউটি ফ্রি সুবিধাটা যদি রাশিয়া আমরা পাই, এবং রাশিয়ার সবচেয়ে একটা বড় বাধা আছে, রাশিয়া এখনো ব্যাংকিং সেক্টরে ওই রকমভাবে স্মুথ না। এইটা ব্যাংকিং সেক্টরটা যদি স্মুথ করা যায়, এবং এখনো রাশিয়ার সাথে যে ব্যবসাটা হয় সেটা ম্যাক্সিমাম কিন্তু হয় হংকংয়ের থ্রুতে। যদি ডিরেক্টলি আমাদের এখানে হয়, ওরা যদি ব্যাংকিং সেক্টর এইভাবে করতে পারে, তাহলে আমরা রাশিয়ার বাজারটা দখল করতে পারি। সম্প্রতি টিপিপি চুক্তি হয়েছে আর কি, মানে যুক্তরাষ্ট্র সহ 12টি দেশ, বলা হচ্ছে যে বাংলাদেশে এক ধরনের প্রভাব পড়তে পারে। এটা আসলে এই প্রভাব পড়ার কথাটা বলার জন্য কতটুকু উপযুক্ত এখন সময়? আসলে কি সেই পড়তে পারে না, প্রভাব পড়বেই। আচ্ছা, আজকে না পড়ুক,
আজকের থেকে হয়তো 1 বছর পরে 1.5 বছর পরে যখন এটা বা একটা শেপে নিবে, তখন কিন্তু ভিয়েতনাম কিন্তু এখনই গ্রো করতেছে। কারণ ভিয়েতনামে মূল চ্যালেঞ্জটা কি আমাদের ভিয়েতনামের সাথেই হবে? ভিয়েতনামের সাথেই মূল চ্যালেঞ্জটা ইন্দোনেশিয়ার সাথে হইতে পারে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে ভিয়েতনামের সাথে, সেটা হলো ভিয়েতনামে চাইনিজ ইনভেস্টররা কিন্তু এখনই বিভিন্ন ফেব্রিক ওখানে বানাচ্ছে, যাতে ওই সুবিধাটা তারা নিতে পারে। যখনই হবে তখন যেন ওই সুবিধাটা নিতে পারে। এই জন্য আমাদের প্রস্তুতি কি থাকবে? আমাদের প্রস্তুতি হওয়া উচিত। এখানে যদি আমরা ঢুকতে পারি তাহলে তো একটা ভালো কথা, সবচেয়ে ভালো যদি এখানে ঢুকতে পারি। আর যদি এখানে নাও ঢুকতে পারি তাহলে আমাদের এফটিএ করা উচিত কোনো কান্ট্রির সাথে। যদি আমরাও ডিউটি ফ্রি এরকম তাদের সাথে করতে পারি, তখন আমরা যাইতে পারবো। বলা হচ্ছে যে আসলে চায়নাকে আসলে বাধা দেওয়ার জন্যই মূলত এটা করেছে আর কি। চায়নাকে আসলে, চায়না তো এখন গ্লোবাল হিরো হয়ে যাচ্ছে ইকোনমিতে। এই যে টিপিপি যে কয়টা 12টা দেশ করছে, চায়নাকে বাদ দিয়ে এখানে কিন্তু 40% বিজনেস কিন্তু এদের মধ্যে হয়। তাহলে এই 40% বিজনেস যদি একত্র হয়ে যায়, তখন কিন্তু এটা একটা বিরাট শক্তি। তো সেই জন্যই আমি মনে করি এখানে আমাদেরও ঢোকা দরকার, যে কোনোভাবেই হোক। অথবা আমেরিকার বাজারে ডাইরেক্টলি যদি আমরা কোনো না কোনোভাবে ডিউটি ফ্রি পাই, তাইলে আমাদের জন্য এই যে টিপিপি যেটা হয়েছে, এটার কোনো রকম আমরা কিভাবে পাবো? আমাদের তো জিএসপি সুবিধাই ফিরিয়ে দেওয়া হলো না। এই রিসেন্টলি সুবিধার জন্য 16টা পয়েন্ট ছিল, 16টা পয়েন্টের মধ্যে 13টা ছিল আরএমজি রিলেটেড, 3টা ছিল শ্রিম্প অন্যান্য জিনিস। লাস্ট একটা জিনিস ছিল, সেটা হলো লেবার ল আমরা অ্যামেন্ডমেন্ট করেছিলাম লেবার রুলস করার জন্য। সেই রুলসটাও কিন্তু আমরা এখন পাস করেছি। এখন কিন্তু আর জিএসপি পাওয়ার জন্য কোনো বাধা নাই। জিএসপি কেন পাইনি এখনো আমরা নভেম্বর মাসে, বলা হচ্ছে যে অনেক সময় পলিটিক্যাল কারণকে দায়ী করা হচ্ছে। সেটাও না, নভেম্বর মাসে জিএসপি আমাদের বন্ধ হয়েছিল। ওই যেসব দেশগুলো এখন পেয়েছে ওদের সাথে কিন্তু আমাদের বন্ধ হয় না। আমাদের বন্ধ হয়েছিল রানা প্লাজার জন্য। রানা প্লাজার পরে যখন বন্ধ হয়েছে, এখন আমরা যে একটা পর্যায়ে এসে যে 16টা আমাদেরকে শর্ত দিয়েছিল, শর্তগুলো আমরা পূরণ করেছি। তো এখন আমি মনে করি যে নভেম্বর মাসে যে রিভিউ হবে, সেই রিভিউতে যদি এগুলো আমরা ঠিকমতো তুলে ধরতে পারি, তাহলে আমরা অবশ্যই আমেরিকার বাজারে জিএসপি আমরা পাবো ফিরে। জিএসপি যদিও আরএমজির সাথে কোনো রিলেশন নাই, কিন্তু তারপরেও এটা একটা বিরাট ভাবমূর্তির ব্যাপার। সারা পৃথিবীর জন্য একটা ভাবমূর্তির ব্যাপার যে আমেরিকা, মানুষ সবাই তাকায় থাকে আমেরিকা কি করে, ইউরোপও তাকায় থাকে আমেরিকা কি করে, এবং তার পিছনে পিছনে হাঁটতে চেষ্টা করে। তো আমি মনে করি যে আমেরিকার বাজারে জিএসপিটা পাওয়া আমাদের খুব জরুরি এই জন্য যে শুধু ইমেজ ক্রাইসিসের জন্য, আর কিছু না। তাদের ওখানে জিএসপি পাইলে আমার লাভও নাই, আরএমজিতে কোনো লাভ নাই। দুইজন বিদেশি খুন হলো, এটাও তো অনেকটা আসলে বলা হচ্ছে যে চাপে আছেন আপনারা। আপনাদেরকে দেখেন পৃথিবীতে বায়ার্সের মিটিং স্থগিত করছেন, অথবা বিদেশে গিয়ে মিটিং করতে হচ্ছে বলে বলা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যেরকম হচ্ছে না, যেমন আজকেও আমাদের দেশের সবচেয়ে বেশি যে বায়ারটা কিনে, তাদের ম্যানেজিং ডিরেক্টর লেভেলের লোক বাংলাদেশে ভিজিট করছে একটা টিম সহ। তো লোক আসতেছে, কেউ আসতেছে না। এখন কোনো বায়ার ক্যান্সেল যে করে নাই তাও না, আবার লোক যে এখানে আসতেছে না এমনও না। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন কোনো অবনতি হয় নাই যে বাংলাদেশে এখন রাস্তাঘাটে হাঁটা যায় না বা চলা যায় না বা কোনো জায়গায় যাওয়া যায় না, এরকম কোনো পরিস্থিতি নাই। আছে ভাই বলেন? কোনো অবস্থায় নাই। তাইলে এটা হলো একটু ওভার রিয়াকশন হয়ে গেছে। যেহেতু বাংলাদেশ একটা মুসলিম মডারেট কান্ট্রি, এই একটা মাত্র দেশই যেখানে সৌহার্দ্যপূর্ণভাবে প্রত্যেকটা লোক বাস করে, এখানে এই জন্যই কোনোদিন এখানে এরকম কোনো লোক মারা যায় নাই, বরঞ্চ বিদেশিরা সবসময় আমাদের একটু প্রেফারেন্স পায়, যার জন্য বিদেশিরা সবসময় একটু প্রেফারেন্স। আবার রাশিয়ার অ্যাম্বাসেডর গতকালকে বলেছেন যে আসলে এই 2 ফোঁটা পানি দিয়ে আসলে সবকিছু বোঝা যাবে না, যে পরিস্থিতিটা দুইটা মানুষ মারা গেছে, এটা কোনো মৃত্যুই আমাদের কাম্য না। কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এত অ্যাক্টিভ, বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা অনেক কিছুই বের করে ফেলেছে। সো আমি আশা করি এই দুটোও বের করে ফেলবে, এবং বের করে যখন আইনের আওতায় আনবে, তখন সবাই মনে করবে যে না, অন্যায় করা যায় কিন্তু অন্যায় করে পার পাওয়া যায় না। তো ওইটাই আমাদের সবচেয়ে বড় দরকার। কিন্তু আমি মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে এখনো যে অবস্থায় আছে, সেটা অন্য অনেক উন্নত বিশ্বের থেকে আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভূমিকা রাখার সুযোগ আছে, পজিটিভ ইমেজ ধরে রাখার জন্য, যাতে আমাদের রপ্তানি খাত আসলে টেকসই হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, শেষ করব ইসলামী ব্যাংক টুয়ার্ডস গ্রোথ। দেখা হবে আগামী পর্বে, হয়তো অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।